আমার জীবনটার কঠিন সময় শুরু হয় বিয়ের পর থেকে। আর ৫-১০টা মেয়ের মতোই বিয়ে হয়, শ্বশুরবাড়ি যাই। আমি সেই বউ যে আমি নিজের শ্বশুরের দ্বারা সেক্সুয়ালি অপমানিত হয়েছি। আমি জানি না নিজের শ্বশুরের দ্বারা কেউ এমন হয়েছে কি না। আমি আজ আমার নিজের জীবনী বলছি, কারণ যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। আমার চুপ থাকাটাই আমার কাল হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাই। বর আমার বিয়ের পর থেকেই ভালো। ভালো বলতে, সে শহরে কাজের সূত্রে থাকতো আর আমি গ্রামে থাকতাম শ্বশুর শাশুড়িকে নিয়ে। আমার একটা যা ছিল, সে বিষ খেয়ে মারা গেছে। আর সেজন্য আমার ভাসুরের জেল হয়েছে 14 বছরের জন্য। আমার বর মাসে আসতো 1 বা 2 দিন থেকে চলে যেত। আর তার মধ্যে গ্রামে আসতো, অনেক কাজের ঝামেলা থাকতো, সে 2 দিন থাকতো, সারাদিন বিভিন্ন কাজে বিজি। রাতে আসতো ক্লান্ত হয়ে, দুটো খেয়ে কোনো রকমে ঘুমাতো। আমারও তাকে বিরক্ত করতে ভালো লাগতো না, কারণ আমি দেখি সারাদিন সে কত বিজি থাকে। মাঝে মাঝে শারীরিক সম্পর্ক হতো, আবার কোনো মাসে হতোও না। এই হচ্ছে আমার ভালো থাকা আর আমার ভালো বর, আপনারা বুঝে নেন। আমি তেমন গরিব ঘরের মেয়ে না হলেও লোকলজ্জা আর সামাজিকতার ভয়ে কিছু কখনো বলতাম না। কারণ আমার পরিবারের শিক্ষাটা ছিল, যেই হোক তুমি সবুর করবা আর আল্লাহকে ডাকবা, তুমি জীবনে অবশ্যই সুখ আসবে। আর মেয়েরা বিয়ের পর এমনিতে বাবা মায়ের বোঝা হয়ে যায়। বিয়ের পর থেকে খেয়াল করতাম আমার শ্বশুর আমার দিকে যেন কিভাবে তাকায়। ব্যাপারটা ভালো না লাগলেও বলতাম, বাবা হয়তো ওনার তাকানোটাই এমন। আমার শ্বশুর আমার সাথে কথা বলতো, অথচ ওনার চোখ দুটো আমার বুকের দিকে। আমি ওনার সামনে একদম শালীনভাবে থাকতাম। পুকুরে গোসল করতে গেছি, উনি দেখা যেত পুকুর ঘাটে বিভিন্ন কাজের অজুহাতে আসতো। আমি আমার শাশুড়িকে কথার ছলে নানা রকমভাবে বুঝিয়ে বললেও উনি কিছু বলতো না। আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে সবসময় আমার গায়ে হাত দিত। উনি বেশিরভাগ সময় আমাকে জড়িয়ে ধরতো। আমাকে খারাপভাবে নিবেন না যে শ্বশুর জড়িয়ে ধরতেই পারে। আসলে আমরা মেয়ে, কোনটা ভালো উদ্দেশ্যে জড়িয়ে ধরা আর কোনটা এমনি, সেটা আমাদের ভালো জানা আছে। আমার বর বাড়িতে আসলে তাকে বললে সে আমাকে নানা রকম কথা বলতো আর বলতো, তোমার মাইন্ড এত খারাপ কেন, আমার বাবা সম্পর্কে এগুলো কি বলো, হেন তেন হাবিজাবি বলতো। আমি আর কিছু বলতাম না। একবার বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুরও না। উনি আমার শাশুড়ির সাথে বোনের বাড়িতে গেছে। ওমা, 2 ঘন্টা পর দেখি আমার শ্বশুর চলে এসেছে। আমি আমার রুমে কি একটা যেন কাজ করছিলাম, আমার শ্বশুর পেছন থেকে জড়ায় ধরে। ছি, বলতেও লজ্জা করে। ওদিন আমি ওনাকে বলেছি, বাবা আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ে। উনি তারপরেও মানে নেই, আমাকে মারে অনেক। আমি যখন হাতাহাতি করেছিলাম, তারপর ওনার চাহিদা মিটিয়ে আমাকে গালি দিয়ে বলে, কাউকে বললে তোর খবর আছে। শ্বশুর যখন চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে উঠে, আমি তখন দৌড়ে রান্নাঘর থেকে আর বটিটা নিয়ে আসি তাকে কোপ দেওয়ার জন্য। কিন্তু তার শক্তির সাথে পেরে উঠি না। সে আমার হাত ধরে ফেলে আর আমার চুল ধরে বলে, কাউকে যদি বলিস আমার চেয়ে খারাপ কেউ হবে না, সংসার করতে দিব না। আপনারা হয়তো জানেন না, একটা মেয়ে কখনো একটা পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপর আমার শাশুড়ি আসে আর আমি সারাদিন মনমরা হয়ে থাকি আমার বরের অপেক্ষায়। বর আসলে সব বলবো। কিন্তু ওই দিনের পর থেকে আমার শ্বশুর সবসময় আমাকে শাসিয়ে যায়, যাতে কাউকে কিছু না বলি। আর আমিও ভয় পাই। কাকে বলবো আমি? কেউ বিশ্বাস করবে না আমার কথা। এরপর থেকে আমার শ্বশুর নানা রকম অজুহাতে আমার শরীরে হাত দিত। আর আমার শাশুড়ির সামনেও আমার শাশুড়ি কিছু বলতো না। 28 দিন পর আমার বর আসে। বর এসে বিজি নানার কাজে, কথা বলারও সময় পায় না। 2 দিন থেকে চলে যায়। আর যাওয়ার সময় আমায় বলে, আমার বাবাকে দেখো, সে তোমার বাবার মতো, তার আবদার পূরণ করো, সে আর কয়দিন বাঁচবে। আমি আমার বরকেও বলতেও পারলাম না। আর এদিকে আমার কাছে আমার শ্বশুর বাড়িটা দোজকখানা। আমার বর চলে যাওয়ার পর আমার শ্বশুর রাতে আমার রুমে আসে আর আমার মুখটা শক্ত করে ধরে। আমি চিৎকার করতে চেয়েও পারি না। কিভাবে পারবো বলুন? তার সাথে কি পেরে উঠি? আমি তাকে কোনো রকম খামচিয়ে আমার উপর থেকে উঠাই আর ধাক্কা দিই। আসলে ওই আমারই ভুল ছিল। আমি রুমের দরজা বন্ধ করিনি। সকালবেলা অহেতুক আমার শ্বশুরকে ভাত দিতে
দেরি হয় উনি আমাকে আমার শাশুড়ির সামনে মারে, বলে মন কোথায় থাকে। আসলে রাতের বেলায় ঘটনাটির জন্য তিনি আমায় এই অহেতুক ঘটনাটার জন্য মারে। রাগ করে এক কাপড়ে শুধু বোরখাটা পরে বাপের বাড়ি যাই। বাপের বাড়ি গিয়ে দেখি দুপুরে খাবারটুকুও নেই। আমার ছোট ছোট ভাই বোনেরা কান্না করতেছে। আমি যাওয়ার পর ভাই বোনেরা আমাকে জিজ্ঞাসা করতেছে, আপু কি আনছো আমাদের জন্য? আমরা কাল রাতেও কিছু খাইনি। ওদের কথা শুনে নিজের কষ্টগুলো নিমেষে ভুলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, হায় আল্লাহ, এটাই কি আমার নিয়তি? কেন আমাদের উপর এত অবিচার? বিকালবেলা মা অন্য বাড়ি থেকে কাছ থেকে 1 কেজি চাউল আনলো। আমি ভাত রান্না করলাম। তখন মাগরিব পার হলো। বাড়ির পেছন থেকে আমার ছোট্ট বোন কচু আনলো, কচুই রান্না করলাম। রান্না হওয়ার পর সবাই গপগপিয়ে ভাত খেলো। আমি খেতে বসলাম, কিছুই রইলো না। রাতে আর খেলাম না, এক কাপড়ে এসেছি। আমার মায়ের একটা ভালো শাড়িও নেই। মার থেকে একটা পুরনো শাড়ি পরলাম। খেয়ে না খেয়ে 7 দিন বাপের বাড়ি ছিলাম। এই 7 দিন ভাতের জন্য অন্যের বাড়িতেও কাজ করছি। 7 দিন পর শ্বশুর আসলো, সাথে 10 কেজি চাল আনলো আর তরকারি ফুলকপি 3টা। শ্বশুর আসার পর বলল চলো। আমিও ভাতের অভাবে চলে গেলাম। যাওয়ার সময় শ্বশুরকে বললাম, আব্বা কিছু টাকা হবে? শ্বশুর বলল, দিতে পারি, যদি রাতে দরজা খোলা রাখো। আমি তখন মনে মনে ভাবলাম, রাতেরটা রাতে দেখা যাবে, এখন ভাই বোনকে 1 কেজি মাছ হলেও খেতে পারবে, টাকাটা নিয়ে নিই। আমার শ্বশুর 450 টাকা আমায় দিল। আমি মার হাতে 400 টাকা আর 50 টাকা আমার ভাই বোনকে, 5 টাকা বোনকে 10 টাকা করে দিলাম। আসলে সব কষ্ট সহ্য করা যায়, শুধু খিদের কষ্ট ছাড়া। শ্বশুর বাড়িতে আসলাম, শাশুড়ি অনেক গালমন্দ করলো। বলল, শ্বশুর একটু মারছে এজন্য চলে যেতে হয়, আবার ভাতের অভাবে ঠিকই আসছে, মরণও হয় না এগুলোর। আমার শ্বশুরকে বলল, তোমাকে মানা করছি আনতে যেও না, তারপরে গেলা। আমার শ্বশুর বলল, কাজগুলো তাহলে কে করবে? রাত হলো। আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমালাম আর দরজা বন্ধ করে দিয়ে। রাতে শ্বশুর অনেক ডাকছে, দরজা খুলিনি। রাতে দরজা না খোলার কারণে সকালে আমার শ্বশুর আমাকে যা তা বললেও বিভিন্ন কাজের অজুহাত দিয়ে আমিও বললাম, বাবা আজ রাতে খোলা রাখবো। তারপর আমার শ্বশুর আর কিছু বলল না। বিকেলের দিকে দেখলাম আমার বর আসলো, সাথে বোরকা পরা একটা মেয়ে। মেয়েটি খুব সুন্দরী, আমার চাইতেও খুব সুন্দরী। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে? তখন আমার বর বলল, আব্বা বিয়ে করেছি 3 মাস আগে, এখন বাড়ি এসছি। আমার শ্বশুর শাশুড়িকে বলল, কোথাকার মেয়ে, কে? আর আমাদের না বলে কই এটা কি করলি? পরে দিয়ে আমার শ্বশুর শাশুড় অনেক ঝামেলা করে আর আমি অনেক কান্না করি। আসলে যার বর দ্বিতীয় বিয়ে করে সে জানে কষ্টটা কত। তাও নিজের সামনে যখন বউ আরেকটা আনে, আমার বর আমায় বলল, এই শোনো, তুমি পাশের ঘরটা একটু গুছিয়ে দিবা? বিশ্বাস করেন কসম, তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি একটাও শব্দ করিনি। আমি রুমটা গুছিয়ে দিলাম, তাদের খেতে দিলাম। তারা খেলো। আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল। আমার বর তাদেরকে কি বুঝালো আমি জানি না, তবে তারা আগের থেকে একটু নরম হলো। রাতের বেলা আমি আমার রুমে একা ঘুমালাম। ঘুম আমার আসেনি, সারা রাত কেঁদেছি নামাজে। আসলে কষ্টটা বুঝবেন না, যার বর বিয়ে করে আরেকটা পাশের রুমে নতুন বউকে নিয়ে ঘুমায়, সে বুঝবে কষ্টটা। আমার ইচ্ছে করতেছিল ওই রাতে মরে যাই, কিন্তু যা হোক না কেন মৃত্যুকে আসলে ভয় পায়। সকালে উঠলাম 5টা বাজে। গ্রামে হাওয়ায় বাথরুম বাইরে। বাথরুম যাওয়ার সময় দেখলাম আমার বরের দ্বিতীয় বউ গোসল করতেছে। তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি আগুন দিলাম, চুলোয় নাস্তা বানালাম, হাঁস মুরগিকে ছাড়লাম, খাবার দিলাম, উঠোনে ঝাড়ু দিলাম। এগুলো করতে করতে সকাল 8টা বেজে গেল। কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, তাও করলাম। শাশুড়ি আমায় বলল, ছেলেরা এমন করে, সমস্যা নেই। আমিও বললাম, আপনার বর করলে বুঝতেন। আমার বর আর বরের দ্বিতীয় বউ উঠল 10টা বাজে। নাস্তা টেবিলে দিলাম, কিন্তু কোনো কথা বললাম না। দুপুরে রান্না করলাম। দুপুরের দিকে আমার বর রান্নাঘরে এসে আমায় বলতেছে, শোনো, কখনো তোমায় আমি অবহেলা করব না, তুমিও থাকো, মাসে 3 দিন তোমার কাছে যাব। আমি বললাম,
আমার দরকার নাই, আমার জীবন নেই, আপনি মারা গেছেন। আর কিছু বললাম না, অনেক কাঁদলাম। আর ভাবলাম গরিবের মেয়ে হওয়ায় তো কোনো জায়গা নেই, কই যাব। বাপ মায় তো দুটো খেতে দিতে পারে না, ছোট ছোট দুইটা ভাই বোনকে। নিজেকে নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিল। আমিও বললাম, বাবা সমস্যা নাই, আপনি আছেন তো। তারপর বর আমার 7 দিন থেকে বউ নিয়ে শহরে চলে যায়। তার সাথে আমার দরকার ছাড়া কথা হতো না। এদিকে বিভিন্ন কৌশলে আমি আমার শ্বশুরের হাত থেকে টাকা হাতিয়ে নিতাম। সময় যার আমার একাকিত্ব বেড়ে যায়। আমার বরের দ্বিতীয় বিয়ের 8 মাস পর আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর একা হয়ে যায়। তখন আমি তাকে সঙ্গ দিতাম। বাড়িটা ছিল আমার শ্বশুরের নামে। আসলে কি জানেন, আমরা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি। এটা ঠিক না, আমি মনে করি। তখন আমার কল্পনা হয় আমার শ্বশুরের কাছ থেকে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি। কিন্তু আমার শ্বশুর কোনো রকম এই বাড়িটা আমাকে দিবে না। আমিও বিভিন্ন ছলে বলে কৌশলে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি। আর আমার শ্বশুরের কিছু জায়গা জমি ছিল, সেগুলোও বিভিন্ন কৌশলে আমার বরের অজান্তে বিক্রি করাই আমার শ্বশুরকে দিয়ে। আর টাকাগুলো নিজে হাতিয়ে নিই। মোটামুটি প্রায় 20 লাখ টাকার মতো হাতিয়ে নিই। একটা কথা বলি, নিজের জীবন থেকে বলছি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন, কারো জন্য মরবেন না। তবে যার জন্য নিজের জীবন শেষ করবেন, অবহেলা সহ্য করবেন, তাকে ছলে বলে কৌশলে শেষ করবেন। তার আগে নিজে শেষ হবে না। আমার শ্বশুর আমার মোহে এত বিভোর হয়েছে যে সব সময় বলতো ওনাকে বিয়ে করতে, একটা বাচ্চা নিতে। কিন্তু আমি সব সময় এগুলো এড়িয়ে যাই। ঈদের ছুটিতে আমার বর তার বউকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর আমার বর আমার ব্যাপারে বলে, কি ব্যাপার, এত সুন্দর হয়ে যাচ্ছ। আমি বললাম, তাহলে কি আপনার চিন্তায় মরে যাব। সে রাতে আমার বর আমার কাছে চাইলো, আমি ধরা দিলাম না। রাতে দরজা খুললাম না। আমার বরের দ্বিতীয় বউ আমার সাথে কথা বলতে চাইলেও আমি তেমন একটা কথা বলতাম না। রেঁধে বেড়ে তাদের খাওয়াতাম। তারা 15 দিন ছিল। এই 15 দিন আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক হয়নি। এর মধ্যে তারা আবার চলে যায়। আমি আবার শ্বশুরকে বলি, আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে, কি করব, কয়েকদিন গিয়ে থেকে আসি। আমার শ্বশুর বলল, আচ্ছা যাও। আমিও যাব, চলো। তারপর কয়েকদিন আমার শ্বশুরের সাথেই বিছানায় যেতাম না। রাগ আর মন খারাপ করে রাখতাম। তিনি জিজ্ঞাসা করলে বললাম, আমাদের বাপের বাড়ির ঘরটা অনেক ভাঙ্গা, বৃষ্টি হলে পানি পড়ে, ভালো লাগে না, এত কষ্ট। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিব। পরে আমি দিয়ে আমার শ্বশুর সেমি পাকা ঘর বানিয়ে দেয়। আর আমিও বাড়িটা নিজের নামে লিখি। আমি যদি তা না করতাম তাহলে আমাকে অকাদনে কাঁদতে হতো। তার মধ্যে আমি অনেক স্মার্ট হয়ে গেলাম। শ্বশুরের টাকায় ভালো ভালো জামা কাপড় কিনতাম, অনেক গহনা বানাতাম আর সাজতাম। আমার শ্বশুর তো সবসময় আমাকে বউ বলে ডাকতো। বলে রাখি, শ্বশুর আর বলবো না, তার নাম সবুর। তাকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম। সবুর এর সাথে আমি শহরে গেলাম, আমার বরের বাসায়। আমরা বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বেড়াতে যেতাম। একবার আমরা আখতারুজ্জামান মার্কেটে যাওয়ার সময় এক আপা মাথা ঘুরে পড়ে যায়। সেখানে মেয়ে বলতে আমি ছিলাম। পরে দিয়ে ওনাকে পানি দিই আর ছায়ায় বসার জন্য একটু যত্ন করে সাহায্য করি। উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি ওনার নাম্বার আমায় দেয় আর আমাকে বোন ডাকে। আমি ওনার নাম্বার যত্ন করে রেখে দিই, হয়তো পরে কাজে আসবে বলে মনে হয়। বরের বাড়ি 3 দিন থাকার পর চলে যাই গ্রামে। শ্বশুর এবার উঠে পড়ে লাগে বিয়ে করার জন্য। আমিও বলি করব। বাড়িটা বেচে আমরা অন্য কোথাও বাড়ি করব। তারপর আমার শ্বশুর বাড়িটা বিক্রি করে ফেলে 25 লাখ টাকায়। যাদের কাছে বাড়ি বিক্রি করে তাদের কাছ থেকে 7 দিন সময় নেওয়া হয়। আমরা বলি 7 দিন পর বাড়ি ছেড়ে দেব। আমার শ্বশুর বিক্রির টাকা ঘরে এনে রাখে। আমি দুপুরের দিকে আমার শ্বশুরকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে টাকাগুলো সহ গহনা সহ ঘর থেকে অচেনা উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রাতে বা ভোরে, খুব ভোরে বের হতে পারতাম, কিন্তু তখন টাকা নিয়ে বের হওয়া রিস্ক এর ব্যাপার ছিল। টাকাগুলো ব্যাংকে জমা দিলাম। আর ব্যাংকে এতগুলো টাকা দেখার পর জিজ্ঞাসা করো কোথায় পাইছি।
তখন জায়গা বিক্রির কাগজ দেখায়, পুরো 25 লাখ টাকা আর 20,000 টাকা নিয়ে বেখপ বাকিগুলো জমা দিয়ে ফেলি। তারপর শহরে একটা আপার বাসা আপাটার বাসায় উঠি। আর ওনাকে টাকা পয়সার ব্যাপারে কিছু বলি না। ওনাকে নিজের দুঃখের কথাগুলো বানিয়ে বানিয়ে বললাম। উনি খুব আফসোস করলেন। ওনার বাসায় অনেক লোক যাতায়াত দেখতাম সবসময়। আপাটাকে বললাম, আপা, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? উনি বলল, একটা কাজ করবি, টাকা দিব। আমি বললাম, কি বলো? তোকে একটা প্যাকেট দেবো, তুই প্যাকেটটা জায়গা মতো দিয়ে আসতে পারলে 500 টাকা। আমি তো ওই শহরে কিছু চিনি না, কিভাবে যাব? ঠিক আছে, সমস্যা নাই, একদিন গিয়ে চিনাই দিয়ে আসবো। উনি তারপর চিনাই দিয়ে আসলো। আর উনি সবসময় বলতো, লোকাল বাসে চড়বি। আমি তাই করতাম। প্যাকেটটা একটা ছেলের হাতে দিয়ে আসলাম। ছেলেটা 4,000 টাকা দিল। আপাকে 4,000 টাকা দিলাম। উনি 500 টাকা দিল আমায়। পরে উনি আমায় বলল, প্যাকেটটা হিরোইনের, আর এই কাজটা করলে অনেক টাকা পাওয়া যায়। ধীরে ধীরে আমিও নেশার জগতে ডুবে গেলাম। এর মধ্যে আমি ইংরাজি পড়তে জানি না। আপা একটা স্কুলে উন্মুক্ত ভর্তি করাই দিল, কারণ এ লাইনে একটু পড়তে জানতে হয়। সময় যায়, আমিও মাদক ব্যবসায়ী হয়ে উঠি। আপাটা আমায় সব শিখিয়ে দেয়। আর উনিও নিজের ইচ্ছেই এই লাইনে আসেননি। ওনার জীবনের গল্পটা আরও ভয়াবহ। এর মধ্যে 2008 সালে হিরোইন দিতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাই। আপা 3 দিন পর ছুটাই আনে। সময় তার গতিতে চলে। আমিও লেখাপড়া ছাড়লাম না। মোটামুটি অনেক টাকা কামাই আমি। মাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় যাই, পুলিশের চোখ ফাঁকি দিয়ে, কিন্তু পুলিশ ধরতে পারে না। আর এইখানে পুলিশদের সাথেও হাত থাকে। পুলিশদের মাসে একটা বড় অঙ্কের টাকা দিতে হয়, না হলে ব্যবসা করা যাবে না। এর মধ্যে আমিও মাঝে মাঝে মদ টদ খাই। আমার জীবনটা এখন অন্যরকম চলাফেরা। অন্যরকম। 2012 সালে একটা নিজের গাড়ি কিনি। কোনো রকম অনার্সটা কমপ্লিট করি, তাও সেটা টাকা আর আমার ক্ষমতার জোরে পাশ করি। জীবনে একা থাকা যায় না। বিয়ে আর কোনো ইচ্ছে নেই, কিন্তু তারপরেও দিনের শেষে একাকিত্ব ভিড় করে। এই লাইনে অনেক পুরুষের সাথে পরিচয়। এর এই লাইনে বেশিরভাগ মানুষ সমাজের উচ্চ পর্যায়ের মানুষ, কারণ এই লাইনে সহজে গরিবরা আসতে পারে না। আর তাদের তো শুধু ব্যবহার করা হয়। এই লাইনে যারা আছে তারা উচ্চ পর্যায়ের মুখোশধারী মাফিয়ারা। আর সবাই বিদেশে সেটেল, কারণ দেশে কিছু হলে তারা বিদেশে গা ঢাকা দেয়। কোটি কোটি টাকা কামিয়েছে, কিন্তু পাপের পথের টাকা কোন দিকে আসে আর কোন দিকে যায় কেউ বলতে পারে না। 2016 সালে খবর পেলাম, সবুর মানে আমার শ্বশুরকে তার ছেলে মেরে কিছু রাখেনি। তার ছেলে তাকে দেখে না, কারণ জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলেছে তাই। সে এখন একজনের গোয়াল ঘরে থাকে। কথাটা শুনে খুব খারাপ লাগলো। আর এটা ভাবলাম, জীবনে ছেলে মেয়ে রেখে কী লাভ? সামান্য সম্পত্তির জন্য নিজের বাবাকে দূরে ঠেলে দেয়। অনুশোচনা থেকে সবুরের খবর নিলাম। তিনি অনেক অসুস্থ, ঠিকমতো খেতে পারে না। তাকে শহরে আমার কাছে নিয়ে আসলাম। সে আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তাকে ডাক্তার দেখালাম, সুস্থ করে তুললাম। আর তার গ্রামে একটা জায়গা দেখে আগের চেয়ে বড় 60 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনে দিলাম। কিন্তু বাড়িটা আমার নামেই কিনলাম। 2016 সালের শেষ দিকে একজন শীর্ষ রাজনৈতিক নেতা খুন হয়। আর সেটার সাথে খুব বাজেভাবে আমার নাম জড়িয়ে যায়। আর আমাকে মার্ডার কেসের প্রথম আসামি করে ডিবি আর সেনাবাহিনীর আমার নামে মামলা করে। তখন আমি পালিয়ে আফ্রিকা চলে আসলাম। আর এখানে আসার পর এক বাঙালিকে বিয়ে করি। 2017-তে আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। আমি এখন 7 মাসের গর্ভবতী। দোয়া করবেন আমার জন্য। পরিশেষে এটাই বলবো, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন, না হলে বিষ খেয়ে মরে যান। এই পৃথিবীর লড়াই ক্ষেত্র, এখানে যে লড়বে করে বাঁচতে পারবে সে টিকে থাকবে। ভয় পাবেন না, এগিয়ে যান। আর মনোবল শক্ত রাখবেন। কোনো কিছু নিয়ে কষ্ট পাবেন না, উল্টে কষ্ট দিয়ে মারবেন। আমি পাপী, আমি খারাপ, আমি সেটা জানি, কিন্তু সময় আমায় খারাপ হতে বাধ্য করেছে। দোষ আমার না, দোষ ভাগ্যের। আর আমার জীবনে ওই ঘটনা না ঘটলে
আমি কখনো আজ এত সুখী হতে পারতাম না। আমার সুখ আমি নিজেই অর্জন করেছি, সহায় আল্লাহ ছিল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।